আজকে আমার সাথে আছেন কল্যাণীর নবনির্বাচিত বিধায়ক অনুপম বিশ্বাস। 15 বছর একটা আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে প্রাক্তন সরকারের সাথে গিয়েছে একটা সরকার। এখন একটা নতুন সরকার এসছে। নতুন সরকার আসার পর আমরা জেনে নেব যে অনুপম বিশ্বাস, আমাদের যে নবনির্বাচিত কল্যাণীর যে বিধায়ক, তিনি কল্যাণীর জন্য কি কি পরিকল্পনা করছেন, এইসব সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনুপমবাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? জনগণ যেভাবে রেখেছে, আপনারা যেভাবে রেখেছেন সেভাবেই আছি। কেমন এখন মানে কাজকর্মের মধ্যে কীভাবে যাচ্ছে পুরো দিনটা? মানুষ অনেক রুটিনটা কি? গুরু দায়িত্ব দিয়েছে, যে দায়িত্বটা বহন করার জন্য আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম কল্যাণীবাসীর কাছে, মানে কল্যাণী বিধানসভাবাসীর কাছে এবং আমাদের সরকারের কাছে আমি প্রতিশ্রুতি বা দায়বদ্ধ। যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, প্রথমে কল্যাণীর ডেভেলপমেন্ট। আপনারা জানেন যে কল্যাণী শহর একটি পরিকল্পিত নগরী, আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের নগরী, যেটা আমি সেই শহরের বাসিন্দা একজন, কল্যাণীতেই থাকি। কোনো এক সময় কল্যাণী শহর এত সাজানো গুছানো ছিল, মাঝখানে মনে হয় যেন কিছু একটা ছন্দপতন ঘটেছে। আপনি কল্যাণীর একদম লোকাল মানুষ, মানে আপনি হাতের তালুর মতো কল্যাণীকে চেনেন। মানে এই যে রাজনীতিতে আসা, হঠাৎ করে মানে মানুষ জনসমক্ষে আসা, আপনাকে মানুষ চিনতে শুরু করলো, কিন্তু আপনি রাজনীতিতে কিন্তু পড়ে আছেন বহু বছর ধরে এবং আরএসএসের কাজ করেছেন, সেবা সংঘের কাজ করেছেন। প্রথম আরএসএসের সাথে কিছুদিন যুক্ত ছিলাম, সংঘ পরিবারের সাথে। তারপর 1997 সালে আমি বিজেপির প্রথম সদস্যপদ নেই। নেওয়ার পরে আমি প্রথমে ব্লকে দায়িত্ব নিই, মেম্বার হই এবং কল্যাণী টাউনের আমাদের দলের নিয়ম আছে, একটা পদে 2টো টার্ম থাকা যায়, 3-6 বছরের বেশি থাকা যায় না। আমি 2টো টার্মে জিএস ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, সেটা 2006 থেকে 2012। তারপরে সহসভাপতি হই 13-14তে আমি ডিস্ট্রিক্টে চলে যাই, তখন অখণ্ডিত নদিয়া জেলা ছিল, সেখানে চলে যাই। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যখন প্রথম মানে লোকসভায় নির্বাচন করেন, তখন আমি আমাদের ডিস্ট্রিক্টের কল্যাণী বিধানসভা ভিত্তিক কনভেনারের দায়িত্ব পালন করি, নির্বাচনী কনভেনার একটা দায়িত্ব হয়। তখন আমাদের বনগাঁ এসে তখন সাংগঠনিকভাবে একটা জেলা হয়ে যায়, 24 পরগনার মধ্যে ঢুকে যায়, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। সেটা বনগাঁ যে সাংগঠনিক জেলা এখন, যেটা বারাসাতের মধ্যে 24 পরগনার মধ্যে ঢুকে যায়। কিন্তু প্রশাসনিকভাবে আমরা সবসময় নদিয়াতে থাকি, কল্যাণী নদিয়া জেলার মধ্যে। প্রশাসনিকভাবে আমাকে যদি প্রশাসনিক কোনো কাজ করতে হয়, সেটা নদিয়ার ডিএম, কৃষ্ণনগর যে ডিএম অফিসে, সেখানে কাজ করতে হয়। কিন্তু ম্যাজিকটা কীভাবে যে আপনি হঠাৎ করে 15 বছর একটা তৃণমূল শাসন করার পর আপনি ওখানকার মানুষ এবং হঠাৎ করে একটা ম্যাজিক আপনার উপর কাজ করলো, এবং আমরা যেটা জানি যে আপনি ওখানকার রেকর্ড সমূহ ভোটে এখনো জিতেছেন, মানে এই যে আশীর্বাদটা, এটা হঠাৎ করে কী করে হলো? শুনুন, দীর্ঘদিন থেকে আমি দলের সাথে জড়িত। আমি 3টে লোকসভা পরিচালনা করেছি, মানে দায়িত্ব দিয়েছে, দল দিয়েছে আমাকে, দায়িত্ব দিয়েছে। 3টে লোকসভা পরিচালনা করেছি। একবার আমি বিধানসভার 2016 সালে চিফ ইলেকশন এজেন্ট হয়েছি। আমি দলের অনেক দায়িত্ব সামলেছি। দলের ডিস্ট্রিক্টে অখণ্ডিত নদিয়া জেলায় দায়িত্ব পালন করেছি। তারপর আমাদের নদিয়া দক্ষিণের দায়িত্ব পালন করেছি, আমি সেক্রেটারি ছিলাম। তারপরে যখন বনগাঁ সাংগঠনিকভাবে জেলা হয়, সেখানে দায়িত্ব পালন করেছি। এখনও আমি ইনস্ট্যান্ট বনগাঁ সাংগঠনিক জেলার ভিপি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, গুরু দায়িত্ব দিয়েছে, নমিনেশন দিয়েছে বা নির্বাচনে। আমাদের দলে কিন্তু দেখুন, আগে দেশ, তারপরে দল, তারপর ব্যক্তি অনুপম বিশ্বাস, এখানে কোনো ঘটনা নয়। তবে মানুষ দুহাত ভরে, মাত্র 15 দিন সময় পেয়েছিলাম, 5ম তালিকায় নাম বেরিয়েছে আমার। তো মানুষ এত সহযোগিতা করেছে, দুহাত ভরে আশীর্বাদ করেছেন। 27,000 ভোট এসআইআরে কাটা যাওয়ার পরেও প্রায় 35,000, 34,826 ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। এটা দলের কাছে যেমন আমি চিরকৃতজ্ঞ, তেমনি কল্যাণী বিধানসভার যে নাগরিক আছেন, যারা ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করেছেন,
তাদের কাছেও আপনাদের মাধ্যমেই, সংবাদ মাধ্যমের চ্যানেলের মাধ্যমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের কাছে। মানে আপনি কল্যাণীতে নির্বাচিত হওয়ার পর যদি আমরা প্রশ্ন করি আপনাকে, জনগণ, কল্যাণীর জনগণ হয়ে, যে প্রথম 3টে বড় কাজ আপনি কি কি করবেন? আমি প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলাম, কল্যাণীতে দীর্ঘদিন বন্ধ শিল্প কলকারখানা আছে, যেগুলো পুনরুদ্ধার করে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা, সেটা নিয়ে আমি বিভিন্নভাবে স্টেপ নিয়েছি এবং সেটা আমি বিধানসভায় উত্থাপন করেছি। দ্বিতীয় যেটা হলো যে কল্যাণীতে একটি বিধানসভায় আমাদের অঞ্চল আছে, 2টো পৌরসভা আছে, আপনি জানেন, কল্যাণী পৌরসভা, কল্যাণী স্মার্ট সিটি, গয়েশপুর পৌরসভা আছে এবং 7টি অঞ্চল আছে সেখানে সেই অঞ্চলে ভাগীরথী নদী, যেটা গঙ্গার ভাঙন, যেটা গঙ্গা নামে পরিচিত ভাগীরথী, ওখানে বিশাল সে ভাঙনটা, কয়েকটা গ্রাম বিলীন হয়ে গেছে, গ্রাস করে দিচ্ছে প্রচুর, 4200 মানে মিটার যেটা আর কি, সেটা বিলীন হয়ে গেছে, কয়েকটা গ্রাম চলে গেছে নদী গর্ভে। সেটাকে এলাকার লোকের দীর্ঘদিনের বিভিন্ন সরকার আসছে, চলে গেছেন, কিন্তু কোনো কাজ করেন নাই, ভিজিট করেছেন। আমি বিধানসভায় এটা উত্থাপন করার পরে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিয়ে 15 দিনের মধ্যে সেটা যৌথভাবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, রাজ্য সরকারের প্রতিনিধি, নদী গবেষণা ইনস্টিটিউট, আমাদের ডিএম অফিস প্লাস এসডিও, কল্যাণীর প্রশাসন, অন্যান্য পোর্ট ট্রাস্ট, এরা যৌথভাবে, এবং আমি নিজেও ছিলাম, সেটাকে ভিজিট করেছেন। এবং আজকেই দেখলাম অলরেডি যে সেখান থেকে একটা চিঠি চলে আসছে, একটু আগেই দেখলাম, যে এটাকে কিভাবে করা হবে। এর মধ্যে যদি আবার অন্য কোনো সংযোজন থাকে সেটাকে আমরা তাকে সংযোজন করতে বলেছে। আমি আশা করি যে আমাদের যে এই ডাবল ইঞ্জিনের সরকার মজা এটাই, যে লোকাল গভর্নমেন্ট যারা আছে তারা যদি কোনো কাজ একা না করতে পারে তখন কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নেই। এবং গঙ্গাটা, যেটা নদীটা আছে, সেটা কিন্তু থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের, যেটা 2টো পার থাকে, সেটা থাকে স্টেট গভর্নমেন্টের মধ্যে। সেটা অলরেডি হয়ে গেছে। এবং আমি প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলাম কল্যাণীতে গাছপালায় সবুজের ঘেরা শহর, সেখানে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি হবে। সেই প্রতিশ্রুতি আমি বিধানসভায় দাঁড়িয়ে বলেছি, দাবি করেছি আমাদের সরকার কাছে, মাননীয় স্পিকারের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি দাবি জানিয়েছি এবং দ্রুত উনি রেসপন্স করেছেন, সেটার জন্য আমাকে চিঠিও চলে গেছেন। আশা করি সে আশাটা পূর্ণ হবে কল্যাণীবাসীর। এবং আমাদের 2টো রেলগেট খুব ভাইটাল ছিল, এইমস হয়েছে ওখানে, আপনারা জানেন, কল্যাণী শহরের পাশে এইমস, 42 নম্বর বলে একটা রেলগেট আছে কল্যাণী শহরে এইমসে যেতে, সেটা খুব ভাইটাল এবং যানজটে কখনো 20-25 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। আমি সেটা বিধানসভায় তোলার পরে 1 সপ্তাহের মধ্যে চলে গেছে, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে ডিভিশনের লোক চলে গেছে এবং লোকাল প্রতিনিধি যারা তারা চলে গেছেন, আমাদের স্থানীয় সরকারের প্রশাসন চলে গেছেন এবং সেটা ভিজিট করা হয়েছে। জমি অধিগ্রহণের কাজ চলছে, যেটা রেলের জমি এবং আমাদের স্টেট ম্যানেজার জমি, যে জমি নিয়ে কোনো সমস্যা হবে না। আশা করি সেটা ভীষণ রেসপন্স করেছে এবং কিছুদিনের মধ্যে জমি অধিগ্রহণ হয়ে গেছে, কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। খুব ভাইটাল, যেটা এইমসে যাওয়ার জন্য 2টো ফ্লাইওভার দরকার ছিল, ভবানীপুর একটা এবং এইমসে যাওয়ার জন্য 42 নম্বর, এর 2টো রেলগেট। আর একটা রেলগেট আছে শনি মন্দিরের ওখানে, আপনি কল্যাণীর জন্য যান দেখবেন। এগুলো ফেডারেল স্ট্রাকচার, এগুলো ডেভেলপমেন্ট। কিন্তু আমরা জানি যে কল্যাণী কিন্তু একসময় একটা শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল, একদম। এখন কিন্তু প্রায় প্রচুর শিল্প এবং কলকারখানা ওখানে একটা সময় ছিল। এখন কর্মসংস্থানের জন্য আপনার কল্যাণীর লোকাল যারা ছেলেমেয়ে তারা বাইরে যাচ্ছে, তো আপনি কি এটা নিয়ে কোনো সুপরিকল্পিত বা কোনো সুনিশ্চিত একটা আমি পরিকল্পনা করেছেন? এটা দাঁড়িয়ে আমি বিধানসভায় বলেছি, মেনশানে এটাও বলেছি, কল্যাণীতে 300-র উপরে ইন্ডাস্ট্রি ছিল, 300 প্লাস ইন্ডাস্ট্রি ছিল, যেগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। 2-একটা ইন্ডাস্ট্রি শুধু বিরোধী আলো জ্বলছে। এগুলো যদি পুনরুদ্ধার করা যায়, পশ্চিমবঙ্গ সরকার যেরকম লাভবান হবে, আমাদের দেশ লাভবান হবে, তেমনি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে এবং আমাদের রাজ্য সমৃদ্ধি লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিগত সরকার, সিপিএমের আমলে, তৃণমূলের সরকারের আমলে সে কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে তাদের ইউনিয়নবাজির কারণে।
পরবর্তী সরকার তৃণমূল সরকার আসার পরে সেখানে আমি দেখেছি যে মাটি কেটেও তারা নিয়ে বিক্রি করে দিয়েছে। কি বলুন, আমরা বালি কয়লা এগুলো শুনেছিলাম, মাটি আপনারা আসুন, ভিজিট করুন, দেখুন, প্রয়োজনে আপনাদের দেখাবো যে বালি কয়লা চুরি হয়েছে, গঙ্গার বালি চুরি হয়েছে, সেটা হচ্ছে, তো এখন বন্ধ আছে আমাদের সরকার আসার পরে বালি, কিন্তু ইন্ডাস্ট্রির ভিতরে যে মাটি আছে সে মাটি পর্যন্ত তারা বিক্রি করে দিয়েছে গত সরকার। সিপিএমের সরকারগুলো সেগুলোকে ইন্ডাস্ট্রি বন্ধ করেছে এবং এই সরকার আসার পরে সেই শিল্পের যে ভিতরে যে মাটি সেটা বিক্রি করে দিয়েছে। মূলত আমরা যেটা শুনেছি যে আপনাদের কাছে মানে সময় খুব কম, মানে কাজ করার সময়, যেমন একটা এমএলএরা 5 বছর সময় পায়, কিন্তু যদি কেন্দ্রীয় সরকার ডিলিমিটেশন বিল বা এসবগুলো পাস হয়ে যায়, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 3 বছর সময় পাবেন। তো আপনি কি মনে করেন 3 বছরের মধ্যে সমস্ত কাজ, যত প্রবলেম সমস্যাগুলো আছে সেটা কিন্তু এটা 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 একটু বৃহত্তর ব্যাপার পরিসরে, এ ব্যাপারে আমি তো ডিসিশন দেবো না। আমাদের রাজ্যসভায় লোকসভায় পাস হবে, তারপর রাজ্যসভায় সব বিল পাস হয়, তাদের মেজরিটি লাগে, সেটা সেই আইন যখন আপনাদের বিল আকারে আসবে, বিলের পরে রাষ্ট্রপতি শাসনের দেশের আইন হয়, আইন অনুযায়ী ডিলিমিটেশন হওয়ার পরে যেটা হবে সেটা মেনে নিতে হবে। সেই অনুযায়ী আপনি মনে করছেন যে বিজেপি সরকার এসছে, বিজেপি সরকারকে আজকে এসছে 3 বছর বাদে চলে যাবে, নেক্সট টার্মে আবার হবে, আমাদের সরকার থাকবে। আমি আপনাকে একটু বলতে পারি, আগামী 50 বছরেও পশ্চিমবঙ্গ থেকে বা আমাদের সেন্ট্রাল থেকে ভারতীয় জনতা পার্টি যাবেন এবং আমাদের সরকার থাকবে। কল্যাণীতে কি আপনি মুসলিম ভোট পেয়েছিলেন? সামান্য নামে মাত্র 2-1টি ভোট, একদমই সংখ্যালঘুরা ভোট দেয়নি ওখানে। আমরা বুথ ওয়াইজ হিসাব করে বলতে পারি, আপনাকে হিসাব দেখিয়ে বলতে পারি যে ভোটটা ওখানে, আমি তো বললাম যে তৃণমূল সরকারের চাইতে ওখানে বিজেপিকে 34,700-826টি ভোট বেশি দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। তার মধ্যে ওরা সম্পূর্ণ সংখ্যালঘু ভোটগুলো পেয়েছে এবং কাউন্টিংয়ের দিন তারা যথেষ্ট অত্যাচার করেছে, ভিতরে গণ্ডগোল করছে, মেশিন ভাঙা, মানে কাউন্টিং মেশিন ভাঙা থেকে অনেক কিছু গণ্ডগোল করছে। তারপর আমরা কিন্তু কোনো গণ্ডগোল করিনি, আমরা যে জনগণ যে রায় দিয়েছে সেটাকে আমরা মাথা পেতে নিয়েছি। আপনি কল্যাণের এমএলএ হিসাবে কি ভবিষ্যতে কোনোভাবে চাইবেন যে সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমরা আছে, যে যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী মুসলিম ভাবে বা যারা এই ফেডারেল স্ট্রাকচার যাদেরকে নিজেদেরকে নর্মাল ভাবে, সেই সমস্ত মানুষের কাছ থেকে ভোট নেওয়া, বা আপনি কি চান যে ওখানকার মুসলিম উন্নতি হোক? না না, আমরা যখন সূর্যের আলো ওঠে, সূর্য যখন ওঠে, আলো কিন্তু কারো ব্যক্তিগত ঘরে যায় না, সবার ঘরে আলো পৌঁছে। তাই দেশের যদি উন্নতি হয়, রাজ্যের যদি উন্নতি হয়, সে উন্নয়নের ছোঁয়া হিন্দু মুসলিম খ্রিস্টান সকলের বাড়িতেই লাগবে, সকলের জন্যই লাগবে। সূর্যের আলো কেউ আটকে রাখতে পারে না। তাই উন্নয়ন যখন হবে, সেই উন্নয়নটা হিন্দু মুসলিম দেখে হবে না, সবার জন্যই হবে। বর্ষার জল যখন চলে আসে, নদীর জল আপনি কি মনে করেন যে ওদের বাড়িতে ডাক্তার তৈরি হোক, ইঞ্জিনিয়ার তৈরি হোক? হ্যাঁ, আমরা চাই ওদের যে শিক্ষা ব্যবস্থা আছে, আমি দেখেছি যে মাদ্রাসা শিক্ষা আছে, সে শিক্ষা ব্যবস্থা চাইতে যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় লোকজন, সেই ক্যাটাগরিতে শিখলে হয়তো বা ভালো শিক্ষা গ্রহণ করতে পারবে। আমরাও চাই যে ওদের মধ্যেও শিক্ষিত লোক বের হোক, ওরাও সমাজে আসুক, পিছিয়ে পড়া মানুষ। আমাদের ভারতীয় জনতা পার্টির সংবিধানে আছে যে পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে আনতে হবে, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন, হ্যাঁ, এটা হবে। মানুষের পিছিয়ে পড়া মানুষদের জন্য আমরা টেনে নিয়ে আসবো। তাই যারা পিছিয়ে পড়া শ্রেণী আছে, পিছিয়ে পড়া মানুষ আছে, তাদের পাশে আমরা দাঁড়াবো এবং তারাও এগিয়ে আসুক। আমরা সেটাই সে হিন্দু হোক, মুসলমান হোক, সবাই দাঁড়িয়ে। রাষ্ট্রবাদী মুসলিম যারা আছে তাদের জন্য দেশ, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হলেও কিন্তু এখানে যারা রয়ে গেছে, যারা জন্ম এখানে, যারা এখানে আছে, যারা যায়নি, তারা এখানেই থাকবে। কিন্তু ওপার বাংলা থেকে এসে যদি এখানে তারা ভোটার কার্ড, আধার কার্ড করে বসবাস করতে, অবৈধভাবে কিছু করতে যায়, সেটা তো আমাদের। আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন যে এই সরকারটা টিকেও ছিল কিন্তু কয়েক লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী ভোটের দ্বারা? একদম। কারণ কি, তার প্রমাণ দিচ্ছে আপনাকে। এসআইআরে যে ভোটগুলো কাটা গেছে, তারপরেও যখন ভারতীয় জনতা পার্টি দেখুন যেভাবে এখানে জয়লাভ করেছে, এবং অবৈধ যে ভোটারগুলো ছিল, কত লোক আপনারা দেখছেন, আমরাই আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে দেখেছি যে ওপার চলে গেছে তারা, এখানে তারা কিভাবে আসছে, ভোটার কার্ড করছে, আধার কার্ড করছে, কীভাবে করছে জানি না, এই সরকার করেছে। এবং তারা যাওয়ার পর একটা স্বচ্ছতা আসছে। আপনি পৃথিবীর অন্য অন্য দেশের কথা তুলনা করুন,
সে দেশে যত জনসংখ্যা যদি একজন বা দুজন লোক ঢোকে তারা বলতে পারে সাথে সাথে যে কতজন লোক। কিন্তু ভারতবর্ষে যদি কোনো লোক আসে, একজন দুজন লোক আসে, আপনি কি বলতে পারতেছেন? সেই জন্য এখানে আমাদের সিটিজেনশিপ, সিএএ, সিটিজেনশিপ অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট যেটা তৈরি হয়েছে, যখন নাগরিকত্ব থাকবে তখন কিন্তু একটা হিসাব থাকবে জনসংখ্যার। সেই হিসেবে আমরা বলতে পারবো যে আমাদের ভারতে কত জনসংখ্যা আছে, কত লোক ঢুকলো বেরোলো, সেটা একটা আইডেন্টিফাই করা যাবে। আগের সরকার তো সেটা করতে দেয়নি, করতে দেয়নি, implement করতে দেয়নি। কত কি বলেছে এই আইনটা ছিল 1955 সালে। সে আইনটা আবার 2019-এ আইনটা আবার পাস হয় লোকসভায় এবং 2024-এ পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হয়। সেই সরকার, এখানে মমতা ব্যানার্জি সরকার ভুল ভাল বুঝিয়ে লোককে ডিটেনশন করা হবে, ডিটেনশন করা হবে। একটা লোককে কি ডিটেনশন ক্যাম্পে গিয়েছে? যায়নি। গিয়েছে কি? ভুল বোঝানো হয়েছিল। তাহলে ভুল বোঝানো হয়েছে লোককে। এবং দেখুন, ম্যাক্সিমাম সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো করানো হয়েছে একটি বিশেষ সম্প্রদায়কে দিয়ে করানো হয়েছে। কিন্তু বিজেপি আসার পর আপনি কি মনে করছেন যে পুরোপুরি বাংলাদেশি মুক্ত, অনুপ্রবেশ করে মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ? আমরা যতটুকু আমাদের কাছে খবর, এখনো কিন্তু আনাচে কানাচে অলিতে গলিতে কিছু কিছু বাংলাদেশি কিছু। আমাদের এই সরকারের বয়স 2.5 মাস। আমরা তাতে আপনি দেখতে পাচ্ছেন যে আগে কলকাতায় ঢুকলে মনে হতো যেন এটা অন্য দেশ, পাকিস্তান, কিন্তু এখন একটা কেমন যেন একটা পরিবর্তন এসছে, সেটা লক্ষ্য করছেন। এবং আশা করি অনেকটা পরিবর্তন হয়েছে। অলরেডি আমাদের সরকার ফেন্সিংয়ের জন্য জমি যেটা সেটা অধিগ্রহণ করার জন্য 48 ঘন্টার মধ্যে দিয়েছে 48 ঘন্টার মধ্যে। আশা করি এটা অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এবং যদি হয়ে গেছে অলরেডি, কিন্তু যদি টুকিটাই কোথাও কিছু হয়ে থাকে, আশা করি সেটাও বন্ধ হয়ে যাবে। সেটা করতে দেব না আমাদের সরকার দেবে না। আমাদের চেষ্টা চলছে কোনোভাবে প্রতিরোধ করার, বিভিন্নভাবে দুই প্রান্ত প্রতিরোধ হয়ে গেছে এবং আশা করি এটা 100% বন্ধ হয়ে যাবে। এবং আমরা কোনোভাবেই সেটাকে বরদাস্ত করব না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারে বারে বলেছেন কোনো অনুপ্রবেশ হতে দেবে না। আপনি এটাও মানেন যে মোদিজির একটা বৃহত্তর স্বার্থ ছিল যে যেমন আসাম মানে বাংলাদেশের বর্ডার হিসাবে আসাম ছিল, মেঘালয় ছিল, ত্রিপুরা আছে, কিন্তু পশ্চিমবঙ্গটা কিন্তু একটা বৃহত্তর সারা ভারতবর্ষের নিরাপত্তার সাথে পশ্চিমবঙ্গটা বিজেপি শাসিত রাজ্য হওয়া দরকার ছিল, খুবই দরকার ছিল। এবারে দেখুন, এর আগেও পঞ্চায়েত নির্বাচন, অন্যান্য নির্বাচনে কত লোক মারা গেছে, কত লোক মেরেছে, ওরা মেরে ঝুলিয়ে দিয়েছে, কত মেয়েদের পর অত্যাচার করেছে। সন্দেশখালিতে দেখুন মা বোনদের পর অত্যাচার করেছে। এবারে যদি বিজেপি সরকার না আসতো, এখানে হিন্দুরা পালিয়ে যেতে বাধ্য হতো এ রাজ্য থেকে। তাই বিজেপি সরকার মানুষ বুঝতে পারছে এবং হিন্দুরা সাধারণত বুঝতে এবং সনাতনীরা একত্রিত হয়েছে, যার জন্য ভবানীপুরে মমতা ব্যানার্জি কত ভোটে কিভাবে হেরেছেন, যিনি এখন এখানের একজন এমএলএও নন, বিধায়কও নন, মানুষ তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। বঙ্গোপসাগরে ওর সমস্ত দল, তৃণমূল দলটি এখন ছিন্নমূলে পরিণত হয়েছে। ভোটের আগে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মমতা ব্যানার্জি প্রায় 5,500 কোটি টাকার বরাদ্দ করলেন, সেখানে আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থা এবং স্কুলগুলোতে মাত্র কয়েক হাজার কোটি টাকা। তো এই আসামে বন্ধ হলো মাদ্রাসা, হেমন্ত বিশ্ব শর্মা করেছেন, যোগী ইউপিতে করেছেন। এখানে কি আপনারা কি কোনোভাবে দাবি রাখছেন শুভেন্দু অধিকারীর কাছে বা আপনাদের রেসপেক্টেড সিএমের কাছে যে এখানে মাদ্রাসাটা বন্ধ হওয়া উচিত? এটা আমাদের সরকার ডিসিশন নেবে। এটা একা ব্যক্তিগতভাবে আমি এই ধরনের ডিসিশন আপনাদেরকে দিতে পারবো না বা দেবো না। তবে বৃহত্তর স্বার্থে, রাজ্যের স্বার্থে যেটা করলে ভালো হয়, নিশ্চয়ই আমাদের সরকার সেটা করবে। দেখুন, মমতা ব্যানার্জি বাজেটে হয়তো বৃহত্তর আকারে দেখিয়েছে সংখ্যালঘু তোষণের জন্য দুধেল গাই বলে, ওদেরকে দিয়ে ট্রেনে পাথর মারা হোক, বাড়ি ভাঙা হোক, আগুন দেওয়া হোক, এগুলো ওদেরকে করেছে। সিএর জন্য যখন করেছে তখন দেখবেন যে ওরা ট্রেন জ্বালিয়ে দিচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে। টাকা হয়তো বাজেটে ওদের বেশি দেখাতো, কিন্তু সেই টাকাটা কতটা ইমপ্লিমেন্ট, কতটা খরচ করতো মাদ্রাসায়, সেই হিসাবটা একটু জেনে দেখবেন, খেয়াল করে দেখবেন। পুরো টাকাটা হয়তো ওইভাবে খরচ করতো না, কিন্তু মাদ্রাসা শিক্ষাটা যেভাবে হয়, আমি বলবো সেখানে সঠিক শিক্ষাটা পায় কি না, তারা যদি সত্যিকারে যারা সেখানে টিচার আছে বা যে মন্ত্রণালয় আছে তারাও দেখা উচিত সেখানে কি শেখানো হচ্ছে। আমার মনে হয় জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে ভালো হয় আর কি, এটা আমার ব্যক্তিগত মতামত বলছি। আপনাদের সরকারের 3 মাস প্রায় বয়স হতে চলল এবং এই 15 আগস্টে একটা 100 দিনের একটা পরিকল্পনার একটা খতিয়ান আপনারা দেবেন নিশ্চয়ই, যে 3 মাসে কী কী করলেন, কী কী না করলেন। এই 3 মাসের মধ্যে আমরা যেটা দেখতে পেলাম যে
কিছু কিছু মানুষের যে অন্নপূর্ণা নিয়ে একটু হলেও একটু সামাজিক স্তরে বা গ্রাস রুটে একটু মানসিক যন্ত্রণাতে আছে বা একটু কনফিউশন হয়ে আছে। তো আপনি কি সেটা মনে করেন যে এটা খুব তাড়াতাড়ি দ্রুত মানে আমি দেখুন, আমরা সার্ভে করে দেখি যখন অন্নপূর্ণা হয় তখন অনেক পুরুষেও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, পুরুষ পেয়েছে। আমরা নিজেরা দিচ্ছি, আমার নিজস্ব বিধানসভাতেও আমি দেখেছি যে ওখানে পুরুষেরা পেয়েছে, তাদের বাড়িতে দোতলা বাড়ি আছে, চাকরি করে, তারাও পেয়েছে। তো সেটা যখন যে অন্নপূর্ণা যোজনাটা যখন হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিছু অটো হয়ে গেছে, যেগুলো ছিল সেগুলোকে আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করছি, সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা হয়েছে এবং যথাসম্ভব এগুলো যদি কেউ বাদ থেকে থাকে সেগুলো নেক্সট সেগুলোকে এন্ট্রি করা যায় কীভাবে সেটা করা হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 17 আগস্ট থেকে আবার দেওয়া শুরু। অবশ্যই কেউ বাদ যাবে না, যারা প্রকৃতভাবে অন্নপূর্ণা পাওয়ার যোগ্য তারাই পাবেন, প্রকৃতপক্ষে যারা পাবেন। সেজন্য পুরুষ বা যারা ধরেন বাড়ি আছে, 3 তলা সরকারি চাকরি করে, তারাও পেয়ে গেছেন আগের সরকার আমলে। প্রকৃত যারা পাওয়ার কথা তারা পায়নি, কিন্তু আমাদের সরকার সেটা ফিল্টার করেই দেখবেন, আশা করি যে প্রকৃত যারা পাওয়ার তারাই পাবেন। আগামী দিনে পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে কী ভাবছেন? মানে আমরা দেখেছি যে বিগত সরকারের 15 বছর সরকারের শিল্পটা শুধু ইকো পার্কের পাশে নিউটাউনে ওই একটা টেন্ট খাটিয়ে কয়েক হাজার কোটি টাকা খরচা করে কয়েকটা ছবি আর কয়েকটা ডান্স আর সেলিব্রিটি দিয়ে কিন্তু শেষ হয়ে যেত। এখন আপনি কি ভাবছেন যে শিল্প, এখন দেখছি লাক্স কোজি আসছে, ইমামি আসছে, বড় বড় শিল্প কিন্তু আসছে, তো জমি নিতেও কিন্তু সরকার তৈরি করছে, নিজস্ব একটা জমি ব্যাংকেও তৈরি করছে। এটাতে কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন আপনি? আমাদের সরকার মুখে নয়, কাজে করিয়ে দেখাবে। আপনাকে কাজ করিয়ে কাজের মধ্যে দেখাবে যে ইন্ডাস্ট্রি কিভাবে ঢুকছে পশ্চিমবঙ্গে। এবং আগামী দিনে একটা ভয় ছিল, একটা চাঁদাবাজি ছিল, যেটা করতে হলে কাটমানি দিতে হতো, এটা ওটা দিত। আমাদের সরকার কোনো রকমই সেটা আমরা বরদাস্ত করব না, আমাদের সরকারও করবে না আশা করি। এবং এই যে ইন্ডাস্ট্রি যারা আসবেন তারা নির্দ্বিধায় এটা করতে পারবেন এবং ইন্ডাস্ট্রি এখানে আসবে, আপনাকে নিশ্চিত করছি। আগামী দিনে আপনি বলতেছেন আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বেকারত্ব থেকে মুক্তি পাবে এবং এখানে কাজ পাবে, বাইরে যেতে হবে? অবশ্যই পাবে। পরিযায়ী হয়ে কাউকে আর অন্যত্র যেতে হবে না, কিন্তু তার জন্য একটু সময় লাগবে। কাজকর্ম তো শুনলাম, শিল্পও শুনলাম, একটু রাজনৈতিক বিষয়ে আসি। এখন বিধানসভায় আপনার মূল বিরোধী কারা? আমি বিধানসভায় মূল বিরোধী দেখতে পাচ্ছি আমাদের তৃণমূলের, যে বলেছি ওটা তো ছিন্নমূল হয়ে গেছে। তবে ওদের যে সেই মূলটা বা ফুলটা কার কাছে থাকবে সেটা নিয়ে টানাপোড়েন চলছে। তবে আমাদের বিরোধী দলীয় নেতা হয়েছেন ওখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এটুকু আমরা দেখতে পাচ্ছি বা এটুকু জানি। ঋতব্রত কি ভালো তৃণমূল? সে আমি বলতে পারবো না, এটা ওদের ব্যাপার, ওদের পার্টির ব্যাপার। ওদের পার্টিতে একটা সময় আপনার পার্টি বলেছিল যখন ক্ষমতায় আসে যে আমরা কোনো ভালো তৃণমূল বা খারাপ তৃণমূল কাউকে নেব না। এখন আমরা না, ও তো আমাদের দলের না, তো বিরোধী দলীয় নেতা। ঋতব্রত আমাদের বিজেপিতে আমরা কাউকে এখন ও যদি বিরোধী দলের নেতা হয়, বারুইপুরে যাওয়ার পর উনি কি করে বলতে পারেন যে আমাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন? সে তার ব্যাপার, সে কিন্তু ধরেন আমার নাম বলে, মুখ্যমন্ত্রীর নাম বলে যদি কেউ নাম ভাঙিয়ে কিছু বলে যে এই হবে না, এইটা করবো, কারণ নাম কেউ বলতেই পারে, কিন্তু আমরা তো কাউকে দলে নেইনি। আপনারা বলুন, সাধারণ মানুষ, সাধারণ জনগণ ভোট দিয়েছে। আমরা কাউকে কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে বা আগে কাউকে ওইভাবে কি দরজা খুলে দিয়েছে আসুন আমাদের দলে নিচ্ছি? কাউকে আমরা নেইনি দলে। এবং আমাদের উচ্চ নেতৃত্বের এখন অবধি নির্দেশ আছে, ভালো বা খারাপ তৃণমূল বলে কিছু হয় না। দলে নেননি স্যার, কিন্তু গ্রেপ্তারও তো হচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চাইছিল যে দুর্নীতির পাহাড় যেখানে আছে, অভিষেক ব্যানার্জিকে দিয়ে আপনারা বলছেন অভিষেক ব্যানার্জির এত প্রমাণ পাওয়া গেছে, এত কেসে বালি চুরি থেকে শুরু করে এতগুলো নেতামন্ত্রী জেল খেটেছে, তাহলে অভিষেক ব্যানার্জিকে আপনারা এখনও মানে সেভাবে ব্যবস্থা নিচ্ছেন? আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, তাইলে তো তৃণমূলের মধ্যে আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য হলো না। বিজেপি কাউকে অ্যারেস্ট করবে না, আইন করবে, রাজ্যের আইন, দেশের আইন অনুযায়ী। আইন চালাচ্ছে তো শাসক তো আপনার। না, আগে চালাতো শাসকের আইন, এখন হলো আইনের শাসন। আচ্ছা, আমাদের সরকার আইনে বিশ্বাসী, এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, শাসকের আইন নয়। বিগত সরকার শাসকের আইন চালু করেছিল। শাসক বলতো অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বলতো এটা হবে, সেটাই হতো।
কিন্তু আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আমি বলতে পারি না অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করো, মমতা ব্যানার্জি, আইন বলবে তারা কি অপরাধ করেছে, সেই অপরাধ অনুযায়ী তাদের আইন অনুযায়ী তাদের সাজা হবে। অনুপম বিশ্বাস একটা নাম, একটা ব্র্যান্ড, এবং মানে গ্রাসরুট থেকে রাজনীতি করে আসা মানুষ, এবং কল্যাণের মতো একটা হেভি ওয়েটের একটা নবনির্বাচিত আপনি বিধায়ক। আপনি কি মনে করেন আসল তৃণমূলটা কে, মমতা ব্যানার্জি নাকি ঋতব্রত? আমি এখন তৃণমূল খুঁজে পাচ্ছি না, আমার চোখে পড়ছে না যে তৃণমূল, এখন কিছুদিন বাদে মাইক্রোস্কোপ লাগবে তৃণমূল খুঁজতে, আমার চোখে পড়ছে না যে তৃণমূল বলে কিছু আছে। ওখানেও আমরা দেখলাম যে এনসিপিআই পার্টিতে প্রায় 20 জনের অত্যাধিক এমপি তারা এনডিএকে সমর্থন করছে, কেউ কেউ ডাইরেক্টলি জয়েন করার চেষ্টা করছে। এরা কি ভবিষ্যৎ দেখতে হবে এনডিএতে? এটা আমার মতো নিচুতলার একজন কর্মী, দলের সাধারণ কর্মী, এ ব্যাপারে আমি আপনাদেরকে কোনো মন্তব্য করব না। তবে সেটা আমাদের উচ্চ নেতৃত্ব আছেন, তারা যেটা ডিসিশন নেবেন। আমি দলের বাইরে নয়, দলের একজন সাধারণ কর্মী আমি। দল আমাকে টিকিট দিয়েছিল, সাধারণ মানুষ ভোট দিয়েছে, নির্বাচিত করেছে। আমি সাধারণ মানুষের প্রতিনিধি, তাই প্রতিনিধিত্ব করার জন্য আমি আছি, মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব, সমাজের পাশে থাকব। রিসেন্টলি আমরা দেখলাম ডিম সংস্কৃতি, মানে ডেমোক্রেসিতে ডিমের সংস্কৃতি দেখলাম, ডিম তোলা, ছোড়া, গোবর ছোড়া, এগুলো কি আপনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন বা আপনি কি মনে করেন? শুনুন, ডিম ছোড়া, গোবর ছোড়া এগুলো আমাদের ভারতীয় জনতা পার্টির কালচার নয়। যারা করছে সাধারণ মানুষ, অতি উৎসাহী কিছু লোক থাকে, অথবা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমি দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টি করি, আমি কোনো সেলিব্রিটি নয়, আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী, রুট লেভেল থেকে আসা। আমি দীর্ঘদিন এই দলটি করি, দীর্ঘদিন দলের একজন সৈনিক, এবং আমি যতদিন বাঁচব এই দলের সৈনিক হয়েই থাকব ভারতীয় জনতা পার্টির। যতদূর জানি, যতদূর চিনি, ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী তারা এই ধরনের কালচার অভ্যস্ত নয়, এই ধরনের কালচার করে না। এই ডিম ছোড়া বলেন, গোবর ছোড়া বলেন, কাকে আক্রমণ করা বলেন, আমরা যদি হেরে যেতাম নিশ্চয়ই হয়তো আমার পরিবার বা আমার মিসেস হয়তো সাদা শাড়ি পরে ঘুরতেন এতক্ষণে। কিন্তু ভারতীয় জনতা পার্টি জেতার পরে আমরা কাউকে আক্রমণ করিনি, কাউকে মারিনি, ধরিনি, আমরা কোনো অন্যায় অত্যাচার করিনি। যেগুলো করছে মানুষের, হয়তো সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, অতি উৎসাহী, কিন্তু ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীদের এগুলো কালচার নয়, এগুলো করে না আমি যতদূর জানি। এবং আমি বলতে পারি, আমি একজন দলের কর্মী হিসাবে কোনো কর্মীরা আমরা এটা করব না, এবং আগামী দিনে করিনি এবং করবো না। হালি শহরে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর কাদা গোবর তার গাড়িতে ছোড়া হলো, এবং তাকে চোর চোর স্লোগান দেওয়া হলো, এবং কিছু অতি উৎসাহিত মানুষ তাকে হামলা করার চেষ্টা করলো। এখানে শ্রমিক ভট্টাচার্য বললেন যে এটা কিন্তু একদম ঠিক হয়নি। শুভেন্দু অধিকারী বললেন যে পুলিশকে বলে যেতে হতো, তাহলে হয়তো উনি তো প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমরা জানি জেড ক্যাটাগরি সিকিউরিটি পায়। তো আপনি এই বিষয়ে কী মন্তব্য করতে চান? শুনুন, এটা আমিও টিভিতে আমি দেখেছি, কিন্তু এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, কিন্তু এটা আমি পছন্দ করি না, এটা কাম্য নয় আমাদের। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাহলে তো তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য হলো না। এটা বিজেপির লোকজন, এর সাথে কোনোভাবেই রিলেটেড নয়। আমাদের সরকারি বা আমাদের দলের কোনো লোকজন রিলেটেড নয় বলতে পারি। এটা বললাম যে সাধারণ মানুষ যারা ক্ষোভের বহিঃপ্রকাশ, তাই চোর চোর বলে স্লোগান দিচ্ছে, ওনারা যেটা করেছে অন্যায় করেছে, তাতে তো কোনো সন্দেহ নেই। মমতা ব্যানার্জি এবং তার দল, যে লিমিটেড যে কোম্পানি, দল বলে একটি কোম্পানি, সে কোম্পানি যে অত্যাচার করেছে সাধারণ মানুষের উপর, তারা জবাব দিয়েছে। রাস্তাঘাটে গেলে তাকে হয়তো ওই চোর চোর স্লোগানটা সাধারণ মানুষের কাছ থেকে শুনতে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য ভাষায় বলেছেন যে এইসব করলে কিন্তু পশ্চিমবঙ্গের মুখটা কিন্তু ভারতের দরজায় কিন্তু ভালো হবে না, মানে সেটা উঁচুর দিকে যাবে না। তো এইসব বন্ধ করুন, এবং তিনিও সরকারের কাছে আবেদন করেছেন যে তারা যারা এটা করে তারা যেন শাস্তি পায়। না, আমি সরকারের কাছে ঠিক বলবো না, সরকার তো আর এগুলো করে না। তবে সাধারণ মানুষ যারা করছে, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ধরনের না করাটাই ভালো, সমাজে উচ্ছৃঙ্খলতা না করাটাই ভালো। যারা করেছেন তারা এই ধরনের কাজকর্ম যাতে বিরত থাকে। প্রত্যেকের একটা সম্মান আছে, তবে সে ক্ষোভের বহিঃপ্রকাশ করার জন্য আপনাদের মতো টিভি চ্যানেল আছে, মিডিয়া আছে, আমরা সেখানে বলবো। সাধারণ মানুষ তো জবাব দিয়ে দিয়েছেন, ওনাকে বিতাড়িত করে দিয়েছেন বাংলা থেকে। বাংলা এই পার্টির অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে।
আমি আগেও বলেছি, প্রচারে গিয়েও বলেছি যে এই পার্টি, দেখুন আমি আপনাকে একটা জিনিস বলি, প্রকৃতপক্ষে ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছে, কিন্তু বাংলার মানুষ যে শ্যামাপ্রসাদের মাটিতে দাঁড়িয়ে আমি আজকে আপনাদের এখানে সাক্ষাৎকারটি দিয়েছি, সেই শ্যামাপ্রসাদের মাটি, বাক স্বাধীনতা, আমরা যারা কথা বলতে পারছি আপনার সামনে দাঁড়িয়ে, 2026-এর 4 মের আগে এই কথাটা বলতে হয়তো পারতাম না। আমরাও পারতাম না, আমি হয়তো পারতাম না, আমরা পারতাম না, এখানেও আসতেও পারতাম না। তাই বাক স্বাধীনতা, চলাফেরা, মানুষের শালীনতা সেটা ফিরে এসছে 2026-এর 4 মের পরে, 4.5 মে স্যার। তাই বলছি স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা অনেক কঠিন। ছোট মুখে যদি বড় কথা না হয়, স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা অনেক কঠিন। তবে স্বাধীনতা মানে এই নয় যে শালীনতা বজায় রেখেই আমাদের করতে হবে, কথা বলতে হবে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়, আবারও বলছি, আমাদের কালচার শালীনতা বজায় রেখে কথা বলা, চলাফেরা, এটাই ভারতীয় জনতা পার্টির কালচার। সেই ভারতীয় জনতা পার্টির একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে, সরকারের একটি ছোট্ট প্রতিনিধি হিসাবে আমি বলছি যে আমি গর্বিত, আমি ধন্য যে এই দলের প্রতিনিধি হয়ে আপনাদের এখানে সাক্ষাৎকার দিতে আসতে পেরেছি। এবং আমরা যে বাক স্বাধীনতাটা পেয়েছি, বাক স্বাধীনতা মানে কি, যে 1947 সালে স্বাধীন হয়েছে, আবারও বলছি, সেই শ্যামাপ্রসাদের মাটি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননীয় জন্মভূমি স্বর্গের চাইতে শ্রেষ্ঠ। তাই শ্যামাপ্রসাদ, ভূমির মাতা স্বর্গাদপি পিতা, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। তাই স্বর্গের চাইতে শ্রেষ্ঠ স্থান শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা বঞ্চিত হইনি, আমাদের জেনারেশনটা বলুন। আপনারা তো জানতেন, আপনারা রাজনীতির সাথে যুক্ত ছিলেন, ওনার কার্যকলাপ, ওনার ভবিষ্যৎ রাজনীতি সম্পর্কে আপনি সব কিছু অ্যাক্টিভিটি জানতেন। আমরা, আমাদের যে প্রজন্ম বা আমাদের পরবর্তী যে প্রজন্ম, তারা শুধু আকবর, বাবর, আলাউদ্দিন খলজি থেকে শুরু করে সব পড়াশোনা করলাম, তারা কী করেছে। এখন জানতে পারছি তারা ডাকাত ছিল, কুখ্যাত মানে লুটেরা ছিল, ধর্ষক ছিল। এখন আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পাঠ্যপুস্তকে কি, আর এখন আমাদের আগামী যারা প্রজন্ম, তারা কি আশা করছেন যে শ্যামাপ্রসাদের পাঠ্যপুস্তক? আপনাকে আমি বলি, ভোট ব্যাংকের জন্য ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি বলেছিলেন, এক দেশ, এক বিধান, এক নিশান। একটা দেশ হবে, একটা আইন হবে, একটাই পতাকা হবে। সেই স্বপ্ন কাশ্মীর দিয়ে বাস্তবায়ন হয়েছে। তাই আমি বলবো, তাকে অস্বীকার করলে চলবে না, তাকে ভুলে গেলে চলবে না। তাই এই যে মাটিতে দাঁড়িয়েছি, এখনও অনেকে সেই কালচার অভ্যস্ত হয়নি, সঠিক ইতিহাসটা জান। অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গেছি, শ্যামাপ্রসাদ মুখার্জি কি অনেকে জানেই না। আমাদের নেক্সট প্রজন্মকে জানাতে হবে শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন। তার বাবাও বাংলার বাক স্যার ডক্টর আশুতোষ মুখার্জি, তিনিও ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি সবচেয়ে কম বয়সে ক্যালকাটা ইউনিভার্সিটির ভিসি ছিলেন। আমরা ইতিহাসটা বিকৃত করে আমাদের লোকের কাছে, আমাদের নেক্সট জেনারেশনের কাছে যাতে প্রচার না হয়, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সেটাও বলতে চাই যে বাংলার মানুষের কাছে যে প্রকৃতি ইতিহাসটি তুলে ধরুন নেক্সট প্রজন্মের কাছে, এবং সত্যি কথাটি বলুন। কোনো ভোট ব্যাংকের আশায় নয়, সত্যিকারের মানুষকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন। আপনি বিশ্বাস করবেন, মানুষ মনে হয় যেন 47 সালের পরে কোনো মানুষ সেবাই পায়নি, পরিষেবা। আমি ওখানে যখন অফিসে বসি, সমস্ত লোকের পুরনো কাগজপত্র, জিনিসপত্র নিয়ে আসছে, স্যার আমি এটা পাইনি, এই কাগজ পাইনি, দাদা আমি এটা পাইনি, এই করতে পারিনি। সমস্ত তার পারিবারিক বিচার, জমির বিচার, এই নানাদি। সারাদিন সকাল 7টা 8টা থেকে শুরু হয়, রাত 2টো 3টো পর্যন্ত লোক থাকে, শত শত লোক আসতেছে। কারণ তাদের কিন্তু দোষ নয়, মানুষ কোনো পরিষেবা পায়নি। তাই ভাবছে হয়তো এই সরকার আসছে, এদের কাছে গেলে আমি সুবিচার পাবো, আমি সত্যিটা জানতে পারবো, আমি একটা ন্যায় বিচার পাবো। কিন্তু বিচার করার লোক তো আমি নয়। আমি দিক নির্দেশনা দিই, কোর্ট আছে, আইন আছে,
আইন আইনের পথে চলবে, আবারও বলছি, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়। একদম। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আইন মেনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আগামী দিনে পথ চলব, হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে। এটুকু বলছি। আমরা শুনে এসেছি বিগত 15 বছর ধরে যে বিচারের রানী নিভৃতে কোথাও না কোথাও কান্নাকাটি করছেন। এখন চাইছি যে ভবিষ্যৎটা আমাদের মানে আইন, যেটা শাসকের আইন ছিল, সেই আইনের শাসনটা ফিরে আসুক। এবং অনুপমদার সাথে কথা বলে আমাদের সত্যি খুব ভালো লাগলো, এবং আমরা আশা রাখবো যে উনি আরও অনেক ভালো ভালো কাজ করবেন কল্যাণের মানুষের জন্য, এবং উনি সত্যি শিক্ষকের মতো অনেক ভালো ভালো কথা বললেন। ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, অনেক অভিনন্দন।